হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি এই সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আসি প্রতিদিন সকাল 8টায়, যেটি তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা তোমরা নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। লং ওয়াক টু ফ্রিডম কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? তো লং ওয়াক টু ফ্রিডম এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। নেলসন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে 1994 থেকে 1999 সাল পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি কিন্তু প্রায় 27 বছর কারাবাস করেছিলেন। 27 বছর তিনি কিন্তু কারাবাসে ছিলেন রাষ্ট্রপতি হওয়ার পূর্বে। তাকে ভারত সরকার 1990 সালে ভারতরত্ন পুরস্কার ঘোষণা করেছিলেন। নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে ভারত সরকার ভারতরত্ন পুরস্কার দিয়েছিলেন এবং 1993 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কে? নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকার যে সিংহ মূর্তিটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো সেটি আবিষ্কৃত হয়েছিল সারনাথে। ভারতীয় টাকার যে সিংহ মূর্তিতে দেখা যায় সেটা কিন্তু সারনাথে আবিষ্কৃত হয়েছিল। বাংলায় কত সালে নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল? নীল বিদ্রোহ শুরু হয়েছিল কৃষ্ণনগরের চৌগাছা নামক গ্রামে। কৃষ্ণনগরের, নদিয়া জেলার কৃষ্ণনগরের চৌগাছা নামক গ্রামে কিন্তু প্রথম নীল বিদ্রোহ শুরু হয়েছিল। এই নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস এই নীল বিদ্রোহের নেতা ছিলেন। তো এই নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 সালে। 1859 সালে নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে চৌগাছা নামক গ্রামে এই নীল বিদ্রোহ হয়েছিল। তার নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। নিম্নলিখিত কোনটি সাতবাহন সাম্রাজ্যের উল্লেখযোগ্য বন্দর? সাতবাহন সাম্রাজ্য, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। এবং গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর তাদের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। পৈঠান বা প্রতিষ্ঠান ছিল সাতবাহন সাম্রাজ্যের রাজধানী। এখানে বলেছে দেখো, কোনটি সাতবাহন সাম্রাজ্যের উল্লেখযোগ্য বন্দর? তো সুপারা। সাতবাহনদের উল্লেখযোগ্য নদী বন্দর ছিল সুপারা। সুপারা ছিল সাতবাহন সাম্রাজ্যের বন্দর। আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রতি বছর 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 1 মে বিশ্ব মে দিবস বা শ্রমিক দিবস বা লেবার ডে। 1 মে শ্রমিক দিবস। 1 মে কী পালন করা হয়? শ্রমিক বা লেবার ডে পালন করা হয়। কোথায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত? ভারতীয় স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত আন্টার্কটিকায়। গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায় অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ইন্টারন্যাশনাল রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল রেড ক্রস যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1863 সালে। 1863 সালে ইন্টারন্যাশনাল রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল। যে কে প্রতিষ্ঠা করেছিলেন? হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট কিন্তু ইন্টারন্যাশনাল রেড ক্রস প্রতিষ্ঠা করেছিলেন, যার সদর দপ্তর হচ্ছে জেনেভা।
তাহলে ইন্টারন্যাশনাল রেড ক্রস কে প্রতিষ্ঠা করেছিলেন? হেনরি ডোনাল্ড কিন্তু ইন্টারন্যাশনাল রেড ক্রস প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1863 সালে, যার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নিম্নলিখিত কোন অধাতু তড়িতের সুপরিবাহী? নিম্নলিখিত কোন অধাতুটি তড়িতের সুপরিবাহী? তো সঠিক উত্তর গ্রাফাইট। গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। কোন বংশের শাসক গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন? সেন বংশের কোন শাসক গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন? তো গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন কে? সেন বংশের রাজা লক্ষণ সেন। সেন বংশের রাজা লক্ষণ সেন কিন্তু গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন। এই লক্ষণ সেনের সভায় জয়দেব কিন্তু সভাকবি ছিলেন, জয়দেব ছিলেন। ঠিক আছে, লক্ষণ সেনের রাজসভায় কিন্তু কবি জয়দেব ছিলেন। আর সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সামন্ত সেন 1060 থেকে 1096 সাল পর্যন্ত কিন্তু সেন বংশে রাজত্ব করেছিলেন। ঠিক আছে, সামন্ত সেন ছিলেন কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতা। আর বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন কে? বল্লাল সেন। কৌলিন্য প্রথা, বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন এই বল্লাল সেন। চলো নেক্সট। কোন গ্রহের 1 বছর পৃথিবীর 12 বছরের সমান? প্রায় 12 বছর, 12 বছর পুরো না, ঠিক আছে, প্রায় 12 বছর, ঠিক আছে, প্রায় 12 বছর। কোন গ্রহের 1 বছর পৃথিবীর প্রায় 12 বছরের সমান? তো সঠিক উত্তর হবে বৃহস্পতি। পৃথিবীর প্রায় 12 বছরের সমান হবে বৃহস্পতির 1 বছর। ঠিক আছে, শনির, দেখো শনির পৃথিবীর বয়সের প্রায় 30 বছরের কাছাকাছি। ঠিক আছে, 29.45 বছর, 45, ঠিক আছে, প্রায় 30 বছরের কাছাকাছি। পৃথিবীর 30 বছরের কাছাকাছি শনির 1 বছর। মঙ্গলে পৃথিবীর 687 দিন মঙ্গলে কিন্তু 1 বছর হয়। পৃথিবীর 687 দিনে মঙ্গলের কিন্তু 1 বছর হয়। আর পৃথিবীর 164, প্রায় কাছাকাছি 165 বছর নেপচুনের কিন্তু 1 বছর হয়। ঠিক আছে, তাহলে প্রায় বৃহস্পতির 1 বছর পৃথিবীর প্রায় 12 বছরের সমান। মঙ্গলের পৃথিবীর 687 দিন মঙ্গলের 1 বছরের সমান। শনির 1 বছর পৃথিবীর প্রায় 30 বছরের কাছাকাছি। নেপচুনের 1 বছর পৃথিবীর কিন্তু 165 বছরের কাছাকাছি। রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন? রাজ্যসভা যেটা স্থায়ী কক্ষ, রাজ্যসভা কখনোই ভাঙা যায় না। রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর এবং রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 30 বছর। আর রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সর্বোচ্চ আসন 250, যার মধ্যে কিন্তু 12 জন রাষ্ট্রপতি মনোনীত। তো সঠিক উত্তর হবে 12 জন। রাজ্যসভায় রাষ্ট্রপতি সর্বাধিক 12 জন সদস্যকে কিন্তু মনোনীত করতে পারেন। ঠিক আছে, কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তো 1896 সালে। 1896 সালে কলকাতা অধিবেশনে কিন্তু এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গ্যাডগিল যোজনা নামেও পরিচিত? তো গ্যাডগিল যোজনা কোন পঞ্চবার্ষিকীকে বলা হয়? তো তৃতীয় পঞ্চবার্ষিকীকে বলা হয় গ্যাডগিল যোজনা। প্রথম পঞ্চবার্ষিকী বলা হতো কি হ্যারল্ড ডোমার মডেল। প্রথম পঞ্চবার্ষিকী যার সময়কাল ছিল 1951 থেকে 1956, একে কি বলা হতো? হ্যারল্ড ডোমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যার সময়কাল ছিল 1956 থেকে 1961, একে বলা হতো মহলনবিশ মডেল। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার সময়কাল ছিল
1961 থেকে 1966। একে বলা হয় গ্যাটগিল যোজনা। ঠিক আছে, চলো নেক্সট। কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? তো সঠিক উত্তর কর্ণাটক। ভারতের উৎপাদিত 54% কফি কিন্তু এই কর্ণাটক রাজ্যে উৎপাদিত হয়। তো কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? কর্ণাটক। আর চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? অসম। চা উৎপাদনে প্রথম রাজ্য অসম এবং কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক। শব্দ এক প্রকার কি তরঙ্গ? শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দ একবার কি তরঙ্গ? তো শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি? দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। কি মিটার? ল্যাক্টোমিটার। দেখো, অ্যামমিটার দিয়ে কী মাপা হয়? অ্যামমিটার দিয়ে তো তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটার, তড়িৎ প্রবাহ। অল্টিমিটার উচ্চতা, অল্টিমিটার কিন্তু উচ্চতা। আর ক্রোনোমিটার সময়, সঠিক সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয় ক্রোনোমিটার। তা ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা, ক্রোনোমিটার সঠিক সময়, অল্টিমিটার উচ্চতা এবং অ্যামমিটার দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাপা যায়। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন মৌলটি ক্ষার ধাতুর মধ্যে পড়ে না? ক্ষার ধাতু পর্যায় সারণীর প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। পর্যায় সারণীর প্রথম শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তো প্রথম শ্রেণীর মৌলগুলো হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর মৌলগুলোর মধ্যে পড়ে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তো সঠিক উত্তর হবে ফ্লোরিন। ফ্লোরিন কিন্তু ক্ষার ধাতুর মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন, 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে কত অণু এটিপি উৎপন্ন হবে? 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে কিন্তু 38 অণু এটিপি উৎপন্ন হবে। কত অণু? 38 অণু গ্লুকোজ উৎপন্ন হবে, 38 অণু এটিপি উৎপন্ন হবে 1 গ্রাম অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে। কোন ধাতুর দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগটি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ রোগটি হয় কোন ধাতুর দূষণের ফলে? তো সঠিক উত্তর হবে আর্সেনিক। আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। বিখ্যাত কমিক চরিত্র বাটুল নন্টেফন্টে, এই চরিত্রের স্রষ্টাকে? খুবই জনপ্রিয়, আমার একটা ফেভারিট কার্টুন চরিত্র বাটুল এবং নন্টেফন্টে। তো এই চরিত্র স্রষ্টাকে? তো সঠিক উত্তর হবে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ বাটুল নন্টেফন্টে এই চরিত্রের স্রষ্টা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন